আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের 239 এবং 240 পৃষ্ঠার মধ্যে যে তিনটা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশ্চেনটা হলো সমতল দর্পণ কি? এর অ্যান্সার, যে আয়নার পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটি সমতল দর্পণ। খ, দর্পণের পেছনে ধাতুর প্রলেপ লাগানো হয় কেন? অ্যান্সার, ধাতুর প্রলেপ লাগানো ব্যতীত দর্পণ স্বচ্ছ সমসত্ব কাচখণ্ডের ন্যায়, যাতে আলো লম্বভাবে আপতিত হলে মাত্র 4.5% প্রতিফলিত হয়। অন্যদিকে ধাতুর প্রলেপ লাগানোর ফলে দর্পণের আলোর প্রতিফলনের পরিমাণ প্রায় 40% হয়। তাই আলোর প্রতিফলনের হার বৃদ্ধির জন্য দর্পণের পিছনে ধাতুর প্রলেপ দেওয়া হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, চিত্র এঁকে দর্পণ থেকে পি কিউ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ এই যে পি কিউ আছে এইটার। চলো আমরা এটার উত্তরটা দেখে নিই। এই পি কিউ এর মধ্যে যেহেতু এটা সমতল দর্পণ আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব হবে, অর্থাৎ এই যে পি দিয়ে একটা রশ্মি এখানে আপতিত হবে। পি দিয়ে আপতিত হওয়ার পর কিন্তু ঠিক একই কোণে পি দিয়েই কিন্তু এখানে ফেরত আসবে। কিউ দিয়ে যেটা যাবে সেটাও কিউ দিয়েই কিন্তু ফেরত আসবে, এবং এখানে কিউ দিয়ে ও এর মধ্যে যেটা পড়বে সেটা কিন্তু যতটুকু কোণে এখানে আপতিত হয়েছে ততটুকু কোণেই আবার প্রতিফলিত হয়ে যাবে, যার কারণে এই রশ্মিগুলো কোনো জায়গায় গিয়ে মিলবে না। যেহেতু মিলবে না, আরও একটা যদি রশ্মি নেই এখান দিয়ে এখানে যদি দেই তাহলে এটাও কিন্তু মিলেনি। তাহলে ও থেকে এন পর্যন্ত এটা যদি আমরা দর্পণের লম্বটা ধরে নিই, অভিলম্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যতটুকু কোণে এখানে আপতিত হচ্ছে ততটুকু কোণেই কিন্তু আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, এবং কোনোটাই যেহেতু মিলছে না তাই এখানে আমরা এগুলোকে নিচে পিছন দিক দিয়ে বর্ধিত করার চেষ্টা করব। তাহলে এই পি এরটা পিছন দিক দিয়ে এখানে আনবো, কিউ এরটাও এইখানে আনবো, এবং আনার পর এইখানে যেটা ছিল ওইটাকে আবার পিছন দিক দিয়ে আনতে থাকবো। আনতে আনতে আমরা দেখতে পাবো যে একটা সময় এটা এইখানে এসে মিলিত হয়ে যাবে, এবং আরেকটা যেটা এখান দিয়ে আপতিত হয়েছিল ওইটা আবার ঠিক একই কোণে পিছন দিক দিয়ে এরকমভাবে বর্ধিত করব। তাহলে দেখা যাবে এটাও এখানে এসে মিলিত হয়ে গেছে। এরপর এই দুইটা মিল বিন্দুকে আমরা জোড়া লাগিয়ে দিব। তাহলে দেখব আমরা যতটুকু আসল বস্তুটা ছিল প্রতিবিম্বটাও ঠিক ততটুকুই কিন্তু হয়েছে। এবং এইটার জন্য আমরা ব্যাখ্যাটা এরকমভাবে লিখব, আর এস সমতল দর্পণে ও হচ্ছে আপতন বিন্দু এবং ও এন অভিলম্ব। দর্পণের সামনে পি কিউ একটি লক্ষ্যবস্তু। পি ও কিউ হতে পিটি এবং কিউ এস রশ্মি দর্পণের অভিলম্বভাবে আপতিত হয়ে টিপি এবং এস কিউ পথে ফিরে আসে। আবার পিও ও কিউ ও রশ্মি প্রতিফলিত হয়ে ওকে এবং ও এল পথে চলে যায়। পিটি ও ওকে এবং কিউএস ও ও এল রশ্মিগুলোকে পিছনে বর্ধিত করলে তারা যথাক্রমে পি ও কিউ প্রাইম বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো পি প্রাইম ও কিউ প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হয়। পি প্রাইম ও কিউ প্রাইম যদি যোগ করলে পি প্রাইম কিউ প্রাইম হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব, অর্থাৎ এইটাই হবে এটার প্রতিবিম্ব। সুতরাং প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে, এর দূরত্ব এস আর দর্পণ হতে পি কিউ এর দূরত্বের সমান, অর্থাৎ এইটার দূরত্ব যতটুকু এটার দূরত্বও কিন্তু ততটুকু। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে 1 এবং 2 নম্বর দর্পণের তুলনা করো, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অবতল দর্পণ আর এটা হলো সমতল দর্পণ। এই দুইটা দর্পণের আমরা এখন তুলনা করব। উদ্দীপকের 1 ও 2 নং চিত্রের দর্পণদ্বয় যথাক্রমে সমতল দর্পণ ও অবতল দর্পণ। নিচে 1 এবং 2 নম্বর দর্পণে গঠিত প্রতিবিম্বের তুলনা করা হলো। এটা সাদৃশ্যগুলো হলো 1 নং ও 2 নং উভয় দর্পণে আলোর সুষম প্রতিফলন ঘটে এবং উভয় দর্পণে গঠিত বিম্ব চোখে দেখা যায়। এটার মধ্যে বৈসাদৃশ্যগুলো হলো 1 নম্বর, 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হলেও 2 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বাস্তব ও উল্টো, অথবা অবাস্তব ও সোজা হতে পারে। 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, কিন্তু 2 নং দর্পণে গঠিত প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়। 1 নং দর্পণের ক্ষেত্রে দর্পণ হতে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান, অন্যদিকে 2 নং দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে প্রতিবিম্বের দূরত্ব বিভিন্ন হয়।
4 নাম্বারটা হলো 1 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতার সমান, কিন্তু 2 নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর অবস্থান ভেদে পরিবর্তিত হতে পারে। এরপর 2 নম্বর সৃজনশীল, এখানে একটা আবার সমতল আয়না দেওয়া আছে। এরপর কয়ের কোয়েশ্চেনটা হলো প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কয়ের কোয়েশ্চেনটা হলো দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন? অ্যান্সার, আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, অর্থাৎ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হয় প্রতিফলিত রশ্মি একই কোণে প্রতিফলিত হয়। এজন্যই লম্বভাবে দর্পণে আপতিত রশ্মি একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এরপর গয়ের কোয়েশ্চেন হলো চিত্রের আলোকে প্রতিফলন কোণের মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রশ্মি 60 ডিগ্রি কোণে আয়না থেকে বা দর্পণ থেকে এখানে আপতিত হয়েছে। এর আনসারটা খুবই সহজ। মনে করি পি কিউ দর্পণের ও হচ্ছে আপতন বিন্দু, ও বিন্দুতে ও এন অবিলম্ব, এ ও আপতিত রশ্মি আয়নার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এ ও রশ্মি প্রতিফলনের পর ও বিপথে চলে যায়। এবার এইখানে যেটা 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে সেটা কিন্তু কোণ তৈরি করবে এই যে অবিলম্ব আছে, অর্থাৎ এই আয়নার সোজা বরাবর যেই আমরা একটা লম্ব আঁকবো সেটার সাথে কিন্তু কোণটা করবে। তাহলে এটা এই কেন্দ্র বরাবর গিয়ে এখানে 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি পুরোটা হয় 90 ডিগ্রি এক সমকোণ। এখানে 90 ডিগ্রি থেকে যদি 60 চলে যায় এখানে শুধু কিন্তু 30 থাকে, তাহলে এইটুকু হবে 30। এবং ঠিক একইভাবে আমরা জানি আপতন কোণ যত প্রতিফলন কোণও ঠিক ততই হয়। সুতরাং ও বি প্রতিফলিত রশ্মি এবং এই রশ্মি অভিলম্ব ও এন এর সাথে কোণ বি ও এন প্রতিফলন কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই যে বি ও এন এই কোণটা উৎপন্ন করেছে। এখন ও এন দর্পণের অবিলম্ব হওয়ায় এইটা লম্ব হওয়ার কারণে এন ও এবং এই যে কিউ এটা সমান হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। এই এ ও রশ্মি অবিলম্বের সাথে এ ও এন আপতন কোণ উৎপন্ন করেছে, সুতরাং আপতন কোণটা হবে এ ও এন, অর্থাৎ এই যে এটা এ ও এন এতটুকু হবে আপতন কোণ এটার ক্ষেত্রে। সুতরাং আপতন কোণের যে মানটা সেটা বের করব হলো এন ও কিউ থেকে এ ও কিউ বিয়োগ দিয়ে। এই যে এন ও কিউ এই পুরোটা থেকে আমরা এ ও কিউ এতটুকু বাদ দেব, তাহলে এ ও এন এই আপতন কোণটা পেয়ে যাব। এইটুকুর মান 90 ডিগ্রি এই যে এই পুরোটা, এরপর এতটুকুর মান হলো 60 ডিগ্রি এই যে এ ও কিউ। এটা থেকে যদি এটা বিয়োগ হয় তাহলে থাকবে হলো 30। তাহলে প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, তাহলে এই দুইটা আমরা লিখতে পারি এ ও এন সমান বি ও এন, এই যে বি ও এন প্রতিফলিত যেটা হয়েছে সেটা। তাহলে এটার মান হবে 30 ডিগ্রি, আপতন কোণ 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে, এটাই আনসার। এরপর ঘ নং কোয়েশ্চেন পি কিউ দর্পণে গঠিত প্রতিবিম্ব অবাস্তব চিত্রসহ ব্যাখ্যা করো। এটার জন্য প্রথমে চলো আমরা আয়নার মধ্যে এটা এঁকে নেই। এটা এই বরাবর যখন যাবে ঠিক ততটুকুই কিন্তু কোণ করে এদিক দিয়ে ফিরে আসবে। যখন এটা ফিরে আসতেছে তখন কিন্তু এটার সাথে কোনো জায়গায় মিলে না, যেহেতু মিলে না তখন আমরা এটাকে পিছনের দিকে বর্ধিত করব। তাহলে এই বরাবর সোজা একটা বর্ধিত করব এবং যেটা এদিকে ফিরে আসছে ওইটাও আমরা পিছনের দিকে এইভাবে বর্ধিত করব, তাহলে এইখানে এটা মিলিত হবে। তাহলে এই যে এ এবং টি বস্তুটা আছে এই এ টি এর যেই প্রতিবিম্ব সেটা হবে আই এবং টি। এটার জন্য আমরা প্রমাণটা লিখব পি কিউ দর্পণের সাথে সামনে এ একটি বিন্দু লক্ষ্যবস্তু, ও দর্পণের উপর আপতিত বিন্দু, ও বিন্দুতে ও এন অবিলম্ব, এ হতে এটি রশ্মি অবিলম্বভাবে দর্পণে আপতিত হয়ে টি এ পথে প্রতিফলিত হয়, এ ও রশ্মি তির্যকভাবে দর্পণে আপতিত হয় এবং ও বিপথে প্রতিফলিত হয়। এই রশ্মি দুটি অপসারী হওয়ায় রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে এগুলো আই বিন্দুতে মিলিত হয়। এরপর অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পিছনে আই বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই আই বিন্দুই হলো এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব, যা দর্পণের পিছনে লক্ষ্যবস্তুর সমান দূরত্বে গঠিত হয়েছে। যেহেতু দর্পণে আপতিত এ ও রশ্মিটি প্রতিফলনের পর ও বিপথে যায় এবং এদের প্রকৃত মিলন হয় না, তাই প্রতিবিম্ব হবে অবাস্তব। এরপর
3 নম্বর সৃজনশীলের ক্ষেত্রে কয়ের কোয়েশ্চেনটা হলো বিবর্ধন কি? এর আনসার প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে। খ হলো ভিউ মিরর বা দেখার দর্পণ হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? এর আনসার যানবাহনে পেছনের যানবাহন ও পথচারীদের গতিবিধি দেখার জন্য অল্প জায়গায় বিস্তৃত জায়গার ছবি দেখার প্রয়োজন পড়ে। শপিং মল ও বিয়ের অনুষ্ঠানেও একই কাজ করা হয়। উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় বলে এটি ভিউ মিরর হিসেবে উপযুক্ত। পক্ষান্তরে সমতল দর্পণে বিম্বের আকার বস্তুর আকারের সমান এবং বিম্ব দর্পণ থেকে লক্ষ্যবস্তুর সমান দূরত্বে পিছনে গঠিত হয়। ফলে এটি বিস্তৃত অঞ্চলের বিম্ব অল্প জায়গায় সৃষ্টি করতে পারে না, তাই সমতল দর্পণ ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয় না। গয়ের কোয়েশ্চেনটা হলো পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে বলছে একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে একটি পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পেল। পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পেল। আমাদেরকে বলছে প্রথম পর্যায়ের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। এই ক্ষেত্রে আমরা লিখব লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং বিম্বের দৈর্ঘ্যটা আমরা বের করব। আর রৈখিক বিবর্ধনটা কিন্তু দেয়া আছে 3.51 এবং আমরা কিন্তু বিবর্ধনের সূত্র জানি L1/L। এখানে L1 মানে হলো বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে শুধু L দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি M1 সমান হলো L1/L। এইখানে পরের বার যেহেতু আমরা শুধুমাত্র L1 এর মান নির্ণয় করব, তাই এখানে L ভাগ আছে, ওইখানেই নিয়ে গুণ করে দিব। এবার এই L এর মান কিন্তু 2 বসিয়ে দিব, গুণ করলে হবে 7.02 সেন্টিমিটার। তাহলে প্রথম পর্যায়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 7.02 সেন্টিমিটার এবং এর প্রকৃতি হবে বাস্তব। এরপর ঘ নং কোয়েশ্চেন হলো পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কি কি পরিবর্তন করা হয়েছিল? এর আনসার যেহেতু পরীক্ষণের 2 পর্যায়েই পর্দার প্রতিবিম্ব গঠিত হয়েছে, সুতরাং 2 ক্ষেত্রেই বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়েছে। আমরা জানি রৈখিক বিবর্ধন সমান হলো L/L1/L অথবা এটাকে -V/U দিয়েও প্রকাশ করা হয়, দুইটা একই সূত্র। অর্থাৎ রৈখিক বিবর্ধন বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের উপর নির্ভর করে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে বিম্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব পরিবর্তন করা হয়েছে। এটি দুভাবে করা যায়। এক হলো পর্দা ও দর্পণ স্থির রেখে কাঠিটিকে কাছে আনা হয়েছে। 2 হলো কাঠি ও পর্দা স্থির রেখে দর্পণকে সরিয়ে এমন অবস্থানে রাখা হয়েছে যেন পর্দা ও দর্পণের মধ্যবর্তী দূরত্ব কাঠি ও দর্পণের মধ্যবর্তী দূরত্বের 6 গুণ হয়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ 9ম অধ্যায় আলোর প্রতিসরণ, এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।